সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। দীর্ঘদিন পর আবার আমাদের চ্যানেলে ক্লাস শুরু হয়েছে। ক্লাস 12-এর বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশন, এর আগে একটি ক্লাস আমরা করিয়ে দিয়েছি অলরেডি। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সূত্রে আমাদের ক্লাস 12 এবং যেহেতু তারপরে WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে, তাই ক্লাস 12 প্লাস জয়েন্ট এই দুটো বিষয়ে এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু সামনে আছে, তাই মাধ্যমিকের ক্লাসও আসবে। এইচএসের ক্লাস 12-এর ক্লাস দিয়ে শুরু হয়েছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক দিয়ে। বিপরীত বৃত্তীয় অপেক্ষকের প্রথম ক্লাস তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওটাতে, সেই ক্লাসটাতে বেসিক জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি, যে অপেক্ষক কি, বিপরীত অপেক্ষক কখন হয়, বৃত্তীয় অপেক্ষক কি, এবং বৃত্তীয় অপেক্ষকের বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা কী জিনিস, এবং তার সংজ্ঞার অঞ্চল কি, উপ অঞ্চল কি, বিভিন্ন জিনিসগুলো, বেসিক জিনিসগুলো বলা আছে আগের ক্লাসটায়। সেটা দেখে নিলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে, তাই অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও। দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের আগের দিন যতটা পড়িয়েছি সেখানটা একটুখানি টাচ করে দিয়ে তারপরে বেশ কিছু জিনিস আজকে আমরা শিখব। প্রথমেই আমরা শিখব যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক আমরা আগের ক্লাসে বলেছিলাম, সেগুলো হচ্ছে সাইন ইনভার্স এক্স, এরকম মাথায় ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এখানে ছিল ট্যান ইনভার্স এক্স, তারপরে ছিল কোসেক ইনভার্স এক্স, তারপরে ছিল সেক ইনভার্স এক্স, তারপরে ছিল কট ইনভার্স এক্স। এই ছটা আমাদের হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এই ছটা অপেক্ষক কোত্থেকে এসছে না, যেমন আমি বলি এক্স ইকুয়ালস টু সাইন থিটা, এই অপেক্ষকটা যদি আমরা সংজ্ঞার অঞ্চলটাকে আমি নিই, এখানে এক্স ইকুয়াল টু সাইন থিটা, এর সংজ্ঞার অঞ্চলটাকে আমি যদি নেওয়া হয় যে -π/2 থেকে +π/2, আর উপ অঞ্চলটা যদি নিই -1 +1, বদ্ধ অন্তরাল, এটাও বদ্ধ অন্তরাল, অর্থাৎ -π/2 থেকে +π/2 পর্যন্ত হচ্ছে এর সংজ্ঞার অঞ্চল, আর উপ অঞ্চল বা ক্ষেত্রটা হচ্ছে -1 থেকে +1। এখানে থিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চল, আর এক্স হচ্ছে অধীন চল। তো এই অন্তরাল থেকে এই অন্তরালে এক্স ইকুয়াল টু সাইন থিটা অপেক্ষকটা কিন্তু সর্বদা বাইজেক্টিভ ফাংশন হয় বা এক এক উপরিচিত্তন হয়। এবং আমরা জানি, আগের দিন বলেওছি কেন হয়। তো আমরা জানি এক এক উপরিচিত্রণ হলে তবেই কিন্তু একটা অপেক্ষকের বিপরীত অপেক্ষক পাওয়া সম্ভব। অর্থাৎ একটা অপেক্ষক যদি এফএক্স হয়, এই এফএক্স অপেক্ষকটা ধরলাম এ সেট থেকে বি সেটে যদি ডিফাইন করা থাকে এফ এ টু বি, তো এই এফ এ টু বি অপেক্ষকটা যদি এক এক উপরিচিত্রণ বা 1 1 on 2 হয়, তবেই কিন্তু এটার বিপরীত অপেক্ষক এফ ইনভার্স বি টু এ আমরা পেতে পারি। ঠিক এই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটাকে আমি যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই আকারে আমি কল্পনা করি, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা এই অপেক্ষকটা কিন্তু -π/2 থেকে +π/2 এই অন্তরাল থেকে -1 +1 এই বদ্ধ অন্তরালের মধ্যে ওটা বাইজেক্টিভ বা এক এক উপরিচিত্রণ। তাই এই অন্তরালই একমাত্র এটা ইনভার্টেবল বা বিপরীতযোগ্য। তাহলে বিপরীত করলে তখন হয়ে যাবে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে অপেক্ষকের চেহারাটা, আর তখন এর অঞ্চল, সংজ্ঞার অঞ্চল হয়ে যাবে -1 থেকে +1, এটা থেকে চলে যাবে -π/2 থেকে +π/2। অর্থাৎ সাইন ইনভার্স এক্সের সংজ্ঞার অঞ্চল হচ্ছে -1 to +1 বদ্ধ অন্তরাল, আর উপ অঞ্চল বা ক্ষেত্র হচ্ছে -π/2 থেকে +π/2। এই সংজ্ঞার অঞ্চল আর ক্ষেত্রগুলো প্রত্যেকটা আগের দিন আমি বলে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিয়ে তারপর ফার্দার স্টাডিতে যাব। সাইন এক্সের ক্ষেত্রে প্রথমে আমি লিখবো এখানে ডোমেন মানে সংজ্ঞার অঞ্চল, তোমরা সবাই জানো। আর এখানে হচ্ছে কোডোমেন মানে হচ্ছে উপ অঞ্চল বা ক্ষেত্র, এটাও তোমরা আশা করি জানো। ডোমেন সাইন এক্সের ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল কি, সংজ্ঞার অঞ্চল হচ্ছে তাহলে -1 থেকে +1 এই বদ্ধ অন্তরাল। কোডোমেন হচ্ছে -π/2 থেকে +π/2। কেন এমন নিচ্ছি, পুরো বাস্তব সংখ্যার সেটটাকে কেন নিচ্ছি না, কারণ এই অন্তরালগুলোতেই একমাত্র এক্স ইকুয়াল টু সাইন থিটা অপেক্ষকটা বাইজেক্টিভ হচ্ছে বলেই তবে এর বিপরীতযোগ্য বা বিপরীতকরণযোগ্য সাইন ইনভার্স এক্সটা পাচ্ছি। যদি বাইজেক্টিভ না হতো তাহলে কিন্তু বিপরীতযোগ্য হতো না, এটা তোমরা ক্লাস 12-এ বা ক্লাস 11-এ পড়ে এসছো।
তো এটাকে বিপরীতযোগ্য করার জন্যে এর সংজ্ঞার অঞ্চল আর উপ অঞ্চলটাকে এই রূপে সাজিয়ে নেওয়া হয়েছে। এবার যখন বিপরীত করা হচ্ছে তখন সংজ্ঞার অঞ্চলটা আবার ঠিক উল্টে যাচ্ছে, -1 + 1 হচ্ছে সংজ্ঞার অঞ্চল আর কোডোমেন হয়ে যাচ্ছে -π/2 থেকে +π/2। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে হলো এইটা। এবার দেখো কস ইনভার্সের ক্ষেত্রে কি হবে। কস ইনভার্সের ক্ষেত্রেও সেম সংজ্ঞার অঞ্চল -1 থেকে +1, কিন্তু কোডোমেনটা পাল্টে যাবে, কোডোমেনটা হবে বদ্ধ অন্তরাল 0, ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হবে। ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে কিন্তু সংজ্ঞার অঞ্চল হবে পুরো বাস্তব সংখ্যার সেট, কিন্তু যখন আমি এর ক্ষেত্রে কোডোমেন লিখব, কোডোমেন এর কিন্তু হয়ে যাবে -π/2 থেকে +π/2 মুক্ত অন্তরাল। মুক্ত অন্তরাল মানে হচ্ছে ধারের এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু এর মধ্যে থাকবে না। কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে দেখো কীরকম হবে। কোসেক ইনভার্স এক্স এর সংজ্ঞার অঞ্চলটা হবে -∞ থেকে -1 বদ্ধ ইউনিয়ন +1 থেকে +∞ মুক্ত। এর অর্থ হচ্ছে যে সাইন ইনভার্স এক্স এর যে অন্তরালটা ছিল সেই অন্তরাল -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ -1 আর +1 এর মাঝের বিন্দুগুলোকে বাদ দিয়ে বাকি যাবতীয় বাস্তব যা সংখ্যা আছে সব কটাকে নেওয়া হয়েছে। অর্থাৎ ঋণাত্মক দিক থেকে অসীম, অসীমের আগে সবসময় মুক্ত অন্তরাল হয়, মুক্ত অন্তরাল দিয়েছি। ঋণাত্মক দিক থেকে অসীম, -1 বদ্ধ, বাদ বাকি মাঝখানেরগুলো বাদ, ইউনিয়ন আবার শুরু হচ্ছে +1 থেকে ∞, অর্থাৎ -∞ থেকে -1 গিয়ে থামছে, মাঝখানে -1 এর পর থেকে +1 এর আগে পর্যন্ত সমস্ত পয়েন্টগুলো বাদ, +1 থেকে স্টার্ট করে আবার +∞ পর্যন্ত বাকিগুলো যাচ্ছে। এই জায়গাটা পুরোটা কিন্তু বাদ যাবে বাস্তব সংখ্যার সেট থেকে, দিয়ে বাকিটা হবে কোসেক ইনভার্স এক্স এর সংজ্ঞার অঞ্চল। আর এর ক্ষেত্রে আমার কি হবে, কোডোমেনটা কি হবে। কোডোমেনটা খেয়াল করতে হবে সাইনের কি ছিল। সাইন ইনভার্সের ছিল -π/2 থেকে +π/2, এর ক্ষেত্রে ওটাই হবে -π/2 থেকে +π/2, কিন্তু শুধুমাত্র যেহেতু কোসেক মানে হচ্ছে 1/sin, আর তাই সাইন যে বিন্দুতে 0 হবে, অর্থাৎ সাইনের যে বিন্দুতে মানটা 0 সেই বিন্দুটা খালি কোসেকের ক্ষেত্রে বাদ যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব এটা থেকে মাইনাস, বা আমি এক্ষেত্রে লিখব যে কোসেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটুকু বাদ যাবে। বা এখান থেকে আমি এরকমও লিখতে পারি সেট 0টা এই দুটোর মাঝখানে -π/2 আর +π/2 মাঝখানে 0 আছে, সেই 0টাকে আমি বাদ দেওয়ার জন্য লিখলাম সেকেন্ড ব্র্যাকেট 0 বা সেট 0। এটা হলো কোসেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কিন্তু সেম সংজ্ঞার অঞ্চল, কারণ কস ইনভার্সের ক্ষেত্রে সেম ছিল, কোসেকের ক্ষেত্রেও সেকের ক্ষেত্রেও সেম হবে। -∞ থেকে শুরু করে -1 বদ্ধ ইউনিয়ন +1 থেকে শুরু করে +∞ মুক্ত। আর এর ক্ষেত্রে সংজ্ঞার উপ অঞ্চলটা হবে, এর কসের ছিল 0, এরও হবে 0, কিন্তু যে বিন্দুতে কসটা 0 হচ্ছে সেই বিন্দুটাকে এর থেকে বাদ দিতে হবে। সেই বিন্দুটা কি হবে না, আমরা জানি cos π/2 এতে 0 হয়, তাই সেকের ক্ষেত্রে π/2টা এর থেকে বাদ যাবে। এই হলো আমাদের সেক ইনভার্স এক্সের ক্ষেত্র বা উপ অঞ্চল। কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্সের ক্ষেত্রে ট্যান ইনভার্স এক্সের মতোই সংজ্ঞার অঞ্চল হচ্ছে পুরো বাস্তব সংখ্যার সেট আর উপ অঞ্চল বা ক্ষেত্রটা হবে কীরকম দেখো। উপ অঞ্চলের এখানে ট্যানের ক্ষেত্রে ছিল কি -π/2 থেকে +π/2, কিন্তু এরটা পাল্টে গিয়ে হবে মুক্ত অন্তরাল 0, এই কটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল আর কোডোমেন, এগুলো প্রতিটা জায়গায় লাগবে। এরপরে আমি যেটা শেখাবো এইখান থেকে কী হয়ে যাবে সেটা হচ্ছে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মুখ্য মান বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি এরা দেখো সাইন ইনভার্স এক্সের -1 +1 হচ্ছে সংজ্ঞার অঞ্চল। তার মানে কি না, এক্সটা -1 থেকে +1 মধ্যে মান গ্রহণ করবে। এক্সটা যখনই -1 থেকে +1 মধ্যে মান গ্রহণ করবে তখনই সাইন ইনভার্স এক্সটা কিন্তু -π/2 থেকে +π/2 এর মধ্যে যে কোনো একটা মান গ্রহণ করবে, যে কোনো একটা মান গ্রহণ করবে। এই অন্তরালটার নিয়মই হচ্ছে যে এর মাঝে কিন্তু সাইন ইনভার্স এক্সের এখান থেকে একটা মান নিলে এখানে সাইন ইনভার্স এক্সের একটাই মান পাওয়া যাবে। কস ইনভার্সের ক্ষেত্রে এখান থেকে এক্সের একটা মান নিলে কস ইনভার্স এক্সের এখানে একটাই মান পাওয়া যাবে। কোসেকের ক্ষেত্রেও তাই, এই পুরো সংজ্ঞার অঞ্চল থেকে এক্সের একটা মান নিলে কোসেক ইনভার্স এক্সের মান এখানে একটাই পাবে, দুটো পাওয়া যাবে না।
এখন এই যে অন্তরালগুলো নেওয়া হয়েছে এই অন্তরালগুলো ভিন্ন, অন্য কোনো অন্তরাল নিলে কিন্তু আমরা একাধিক মান পেতাম, কিন্তু এই অন্তরালগুলো নেওয়াতে এই অন্তরালের মধ্যে কোসেক ইনভার্স এক্সের একটাই মান পাওয়া যাবে এক্সের একটা মানের জন্য, প্রত্যেকটারই তাই। সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স প্রত্যেকের এক্সের এই অন্তরাল থেকে একটা নির্দিষ্ট মানের জন্যও এই অন্তরালে একটাই নির্দিষ্ট মান পাওয়া যাবে। সেই জন্য এই সমস্ত অন্তরালে, এই অন্তরালগুলো অর্থাৎ এই কোডোমেনগুলোতে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এদের যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোকে বলা হবে সাইন ইনভার্সের মুখ্য মান, কস ইনভার্সের মুখ্য মান, ট্যান ইনভার্সের মুখ্য মান, কট, কোসেক, সেক এদের সকলের মুখ্য মান। দেখতে হবে এই কোডোমেনগুলোর মধ্যে এদের মানটা আছে কিনা। যদি এই কোডোমেনের মধ্যে মানটা বেরোয় সেক্ষেত্রে সেটা হবে তাদের মুখ্য মান। তাহলে সাইন ইনভার্স এক্সের যদি মুখ্য মান বার করতে বলে তাহলে আমাদেরকে -π/2 থেকে +π/2 এর মধ্যে সাইন ইনভার্স এক্সের যে মানটা বেরোচ্ছে শুধুমাত্র সেইটাই মুখ্য মান হিসেবে গণ্য হবে। কী জিনিস, একটা উদাহরণ সহযোগে বলি, বুঝতে পারবে। ধর একটা উদাহরণ দিয়েছে যে সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান কত? ঠিক আছে, এর মুখ্য মানটা নির্ণয় করতে হবে। সাইন ইনভার্স সাইন 2π/3। এখন সাইন ইনভার্স সাইন 2π/3 মুখ্য মান বার করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সাইন ইনভার্স এক্স মানে এখানে কোনটা, এক্স মানে এখানে হচ্ছে, আমি লিখি আর একবার, সাইন 2π/3। এখন আমরা যদি এটা সমান ধরি থিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, সাইন ইনভার্সটা ওদিকে চলে গেলে হয়ে যাবে, এদিকটা যেমন ছিল সাইন 2π/3 সমান ওদিকে চলে গেলে হবে সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন 2π/3। আমরা সাধারণ সমাধান অনুযায়ী জানি এক্ষেত্রে থিটা সমান তাহলে হয়ে যাবে nπ প্লাস -1 টু দি পাওয়ার n 2π/3, যেখানে nটা হচ্ছে 0, 1, 2, 3 ডট 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 করে যে কোনো ইন্টিজার বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারে। তো n = 0, 1, 2, 3 এইভাবে আমরা যদি মান বসিয়ে যাই, বসিয়ে দেখতে হবে থিটার কোন মানটা, থিটা মানেই তো হচ্ছে সাইন ইনভার্স এক্স, এই যে থিটা মানে হচ্ছে এই মানটা, এর কোন মানটা আমার -π/2 +π/2 এর মধ্যে থাকবে। দেখো থিটা প্রথমে যদি n = 0 বসাই তাহলে থিটা কি পাবো, n = 0 বসালে থিটা হবে 2π/3। 2π/3 মানে এটা হচ্ছে প্রায় 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর -π/2 +π/2 মানে হচ্ছে -90 থেকে +90, 120 ডিগ্রি কিন্তু এই রেঞ্জের মধ্যে আসছে না। তাহলে 120 কিন্তু এর বা 2π/3 কিন্তু এর মুখ্য মান হতে পারে না। মুখ্য মান সবসময় -π/2 +π/2 এর মধ্যে আনতে হবে। এবার দেখো আমি যদি n = 1 বসিয়ে দেখি, n = 1 বসালে থিটা আসবে π - 2π/3 মানে হবে π/3। দেখো π/3 বা 60 ডিগ্রি কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। অতএব এইখানে সাইন ইনভার্স সাইন 2π/3 মুখ্য মান হবে π/3। বোঝা গেল মুখ্য মান কি? মুখ্য মান সবসময় এই রেঞ্জগুলোর মধ্যে আনতে হবে, যদি না বেরোয় সেটাকে আনার পদ্ধতি আছে। আমি এখানে কি করলাম, সাধারণ সমাধান দিয়ে বার করলাম, সেখানে n এর মান বসিয়ে দেখলাম। তোমরা যখন অঙ্ক করব বা আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু সবসময় এরকম n এর মান বসাবো না। কি করব, পদ্ধতি দেখাচ্ছি। দেখো আমি এই সূত্রগুলো মুছছি না, আমি নিচেতেই দেখাচ্ছি। ধরো এই অঙ্কটা আমি n দিয়ে না করে সহজে কিভাবে করব। আমার অঙ্কটা কি ছিল, সাইন ইনভার্স সাইন 2π/3 বা এর মুখ্য মান, তাই তো। এখন এর মুখ্য মান বার করার জন্যে দেখতে হবে এই ভেতরে সাইন ইনভার্স সাইন থিটাটা কি আসছে, অর্থাৎ এখানে সাইন ইনভার্স সাইন 2π/3 আছে। তো 2π/3 যখন হবে তখন এটা কখনোই কিন্তু আমার কি রেজাল্ট দেবে না, না মুখ্য মান -π/2 +π/2 এ পড়ছে না। তাহলে তখন আমি কি করব, তখন আমি করব সাইন ইনভার্স সাইন, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, 2π/3কে আমি যদি π - 2π/3 ভেঙে নিতে পারি, কারণ সবসময় আমি এক সূত্র লিখিয়ে দেবো যে সাইন থিটা সমান হচ্ছে সাইন π - থিটা, সবসময় হবে। আবার একইভাবে কস থিটা সমান হবে কস 2π - থিটা।
একইভাবে ট্যান থিটা সমান হবে ট্যান পাই প্লাস থিটা। ওকে, এই তিনটে জিনিস কিন্তু সাইন কস ট্যানের ক্ষেত্রে মনে রাখতে হবে, কাজে লাগবে এক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমি সেই জন্যে সাইন থিটা মানেও সাইন 2π/3 মানেও যা, সাইন পাই মাইনাস 2π/3 মানেও তাই। কিন্তু পাই মাইনাস 2π/3 করলে আমার আসছে সাইন ইনভার্স সাইন এটা π/3। তাহলে π/3টা আমার এই রেঞ্জে পড়ে যাচ্ছে, π/3টা এই রেঞ্জে পড়ার জন্য সাইন ইনভার্স সাইন π/3 সমান π/3 লিখে দেবো। এটা হচ্ছে বের করার একটা নিয়ম। এই তিনটে সূত্র যদি আমি মনে রাখতে পারি তাহলে সমস্ত কিন্তু এই জিনিসগুলো বার করতে পারবো। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এসেছি কিছু ধর্ম নিয়ে। এখানে 6টা আমি দেখেছি, সাইন ইনভার্স সাইন থিটা, কস ইনভার্স কস থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা, এগুলো সমান থিটা হবে। কখন হবে? যখন থিটাটা এই রেঞ্জগুলোর মধ্যে থাকবে। ভালো করে খেয়াল করো, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হবে যখন থিটাটা -π/2 +π/2 এর মধ্যে থাকবে, অর্থাৎ থিটাগুলো মুখ্য মান নেবে। ঠিক আছে, একটু আগে আমি এটাই বলেছি, সেটাই ধর্মের আকারে আবার একবার বলে দিচ্ছি। কস ইনভার্স কস থিটা সমান থিটা হবে যখন থিটাটা থাকবে 0,π এর মধ্যে। তোমরা চাইলে এই জায়গাগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো। স্ক্রিনশট তুলে রাখতে পারলে কি হবে, যখন অঙ্কগুলো করব এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো তোমরা মনে রাখতে সুবিধে হবে। তো এই চাইলে স্ক্রিনশট তুলতে পারো অথবা নোট ডাউন করে নিতে পারো। 4 নম্বর বলছে কোসেক ইনভার্স কোসেক থিটা সমান থিটা হবে যখন থিটাটা থাকবে -π/2 থেকে +π/2, কিন্তু থিটা নট ইকুয়ালস টু 0। কারণ থিটা ইকুয়ালস টু 0 হলে এই কোসেক ইনভার্স কোসেক থিটার মানটা অসংজ্ঞাতে চলে আসবে, কারণ সাইনটা সবসময় থিটা ইকুয়াল টু 0তে সাইন থিটা সমান 0 হয়। তো এই কোসেক থিটা 0, কোসেক থিটা কখনো থিটা ইকুয়াল টু 0তে অসংজ্ঞাত হয়ে যাবে। একইভাবে সেক ইনভার্স সেক থিটা সমান থিটা হবে যখন থিটাটা কসের মতোই একইভাবে বদ্ধ অন্তরাল 0,π এ আসে, কিন্তু থিটাটা নট ইকুয়াল টু π/2 হতে হবে। থিটা ইকুয়াল টু π/2 হলে একইভাবে cos π/2 0 হয়ে যায়, sec π/2 অসংজ্ঞাত হয়ে যাবে বা ইনফাইনাইট হয়ে যাবে। এখানে কট ইনভার্স কট থিটা, আমরা কটের ক্ষেত্রে আগে সংজ্ঞার অঞ্চল দেখেছি, উপ অঞ্চল ক্ষেত্র দেখেছি, সেখানে ক্ষেত্র ছিল 0,π, ঠিক এখানেও থিটাটা 0,π এর মধ্যে থাকলে তবেই কট ইনভার্স কট থিটা সমান থিটা হবে। এবার এগুলো কখন কাজে লাগবে? এগুলো মেনলি তোমাদের কাজে লাগবে যখন মুখ্য মান বার করতে বলবে। যেমন আগেই একটু অঙ্কটা করলাম, সাইন ইনভার্স সাইন 2π/3। এখন সাইন ইনভার্স সাইন 2π/3 ওখানে বার করে আমি দেখালাম যে মুখ্য মানটা আসছিল π/3। এখানে দেখো সাইন ইনভার্স এইটাকে যদি থিটা ধরা হয় তাহলে সাইন ইনভার্স সাইন থিটা এটার সমান যদি আমি এরকমভাবে ভাবি যে এটা সমান ধরো সাইন ইনভার্স সাইন থিটা হিসাবে ভাবলাম, তার মানে থিটা হচ্ছে কত? 2π/3। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হওয়া উচিত ছিল, কিন্তু থিটা হবে না, কারণ থিটার মান কত? 2π/3। 2π/3 কিন্তু এই রেঞ্জে নেই, এর আগেই বলেছি এই রেঞ্জে নেই। এই রেঞ্জের মধ্যে থিটার মানটাকে নিয়ে আসতে হবে, তবেই সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা লিখতে পারবো। তাহলে এক্ষেত্রে কি হবে? সাইন ইনভার্স সাইন 2π/3, আমি একটু আগেই বলেছি সাইন ইনভার্স সাইন 2π/3 মানে কি? সাইন 2π/3 মানে সাইন পাই মাইনাস 2π/3, একই মান আসবে সাইন π/3, অর্থাৎ সাইন π/3 যা মান সাইন 2π/3-ও একই মান, কিন্তু π/3টা আমার রেঞ্জে চলে আসছে। π/3টা যেহেতু রেঞ্জে আছে তাই সাইন ইনভার্স সাইন থিটা সমান আমি লিখতে পারবো π/3, যেহেতু এটা π/3টা রেঞ্জে বিলং করছে -π/2 থেকে +π/2। ঠিক আছে, এই ছিল মুখ্যমান নির্ণয় করার সবথেকে সহজ উদাহরণ, সবথেকে সহজ নিয়ম বলা যেতে পারে। আর একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেবো, কারণ এই মুখ্যমানটা কিন্তু শর্ট কোশ্চেনে খুব বারবার দেয়, তো এই মুখ্যমানটাকে ভালো করে বুঝতে হবে কি করে মুখ্যমান বেরোচ্ছে। অনেকেই ভুল করে কি করে, সাইন ইনভার্স সাইন 2π/3 মানে 2π/3 লিখে দেয়, কিন্তু সেটা হবে না, কখন কখন হবে না। আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো 2 নম্বর উদাহরণটা বলছে কস ইনভার্স কস 7π/6 এর মুখ্যমান। এখন মুখ্যমানের বদলে যদি শুধু মান নির্ণয় করতে বলে সেটাও কিন্তু ধরে নিতে হবে মুখ্যমানই বলছে, অর্থাৎ মুখ্য বলে দেওয়া না থাকলেও তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা মুখ্যই বলতে চাইছে। তো কস ইনভার্স কস 7π/6 এর মুখ্যমান বা শুধু মান নির্ণয় করতে গেলে এখানে দেখো কস ইনভার্স কস থিটা যদি হয় তো 7π/6টা কখনোই কিন্তু ডাজ নট বিলংস টু বদ্ধ অন্তরাল 0,π, এই যে রেঞ্জ 0,π, এই রেঞ্জের মধ্যে 7π/6 পড়ছে না। তাহলে আমি কখনোই কস ইনভার্স কস থিটা সমান 7π/6 লিখতে পারবো না।
তাহলে আমায় কি করতে হবে, এই রেঞ্জের মধ্যে 7π/6কে আনতে হবে। এখন আমি একটু আগেই বললাম যে cos থিটা সমান হয় cos 2π - থিটা। ওই ছকটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নিতে হবে। চাইলে একটু আগে গিয়ে ব্যাকওয়ার্ডে গিয়ে ওই জায়গাটা স্ক্রিনশট তুলে নাও বা লিখে রাখো, cos sin cos tan তিনটেরই আমি লিখিয়ে দিয়েছি। তো cos থিটা সমান হয় cos 2π - থিটা। সহজে এটা মনে থাকলে এটা থেকে তুমি কি করবে, cos 7π/6 সমান হয়ে যাবে cos 2π - 7π/6। ছট করে এখান থেকে বেরিয়ে চলে আসবে কি, cos 5π/6। এবার 5π/6 কিন্তু 0π এর মাঝে আছে। কেন? 0π মানে হচ্ছে 0 আর 180, আর 5π/6 মানে হচ্ছে 5 × 3 = 150, মানে cos 150। তাহলে 150টা 0 থেকে 180-র মধ্যে আছে। অতএব cos 7π/6 মানে হয়ে গেল cos 5π/6। এবার আমি যদি লিখি cos ইনভার্স cos 7π/6 সমান cos ইনভার্স cos 5π/6, এটা যেহেতু রেঞ্জে আছে অতএব সমান দিয়ে চলে আসবে 5π/6, কিন্তু কখনোই সমান দিয়ে 7π/6 হবে না। এই হচ্ছে মুখ্য মান নির্ণয় করার খুব সুন্দর সহজ সরল নিয়ম। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, বারবার বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করো। সেখানে গিয়ে তোমরা তোমাদের সমস্যা জানাও, আমি যথাসম্ভব চেষ্টা করব সেই সমস্যা দ্রুত অ্যান্সার করার, ঠিক আছে? আর যদি তারপরেও কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কমেন্টেও রিপ্লাই দেবো। বা টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সাথে সাথে টেলিগ্রামের সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আমি আপলোড করি। তাই চাইলে তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল যেখানে খুশি জয়েন হয়ে প্রশ্ন করতে পারো, প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাহলে মুখ্য মানের চ্যাপ্টার এতক্ষণে কমপ্লিট হলো। এরপর দেখো আরও কিছু ধর্মাবলী নিয়ে আলোচনা করব। এবার দেখো আরও বেশ কিছু ধর্ম নিয়ে হাজির হয়েছি। আগেরটাই ছিল সাইন ইনভার্স সাইন এক্স, এটাই হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স। সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান হবে এক্স। কখন হবে? যখন এক্সগুলো বদ্ধ অন্তরাল -1 + 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, বদ্ধ অন্তরাল ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এটা কিন্তু একটা সেট হিসাবে গণ্য করা হয় এবং এটার মানে হচ্ছে -1 + 1 এর মধ্যে এক্স আছে, মানে হচ্ছে -1 ≤ x ≤ +1। এই কথাটার অর্থই হচ্ছে বদ্ধ অন্তরাল -1 + 1। আর মুক্ত অন্তরাল হলে এটাই হয়ে যেত যদি বলা থাকে কোথাও যে x belongs to -1 + 1, এটা মানে হচ্ছে -1 <x <+1। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ইন্টারভ্যাল বা অন্তরালের কাজ কিন্তু এখানে প্রচুর। তো তারপরে বলছে cos অফ cos ইনভার্স x সমান x হবে। কখন হবে? যখন এক্সগুলো -1 + 1 বদ্ধ অন্তরালে থাকবে। ট্যানের ক্ষেত্রে কখন হবে? যখন এক্সগুলো সমস্ত বাস্তব সংখ্যা যাই হোক না কেন, ট্যানের ক্ষেত্রে সর্বদাই tan অফ tan ইনভার্স এক্সটা এক্সই হবে। কোসেকের ক্ষেত্রে কোসেক ইনভার্স x সমান x হবে যখন এক্সগুলো -∞ টু -1 বদ্ধ, ইউনিয়ন +1 টু +∞। এগুলো আগেও আমরা বলেছি, যখন কোসেক ইনভার্স x এর সংজ্ঞার অঞ্চল বলেছি তখন এগুলো প্রত্যেকটা রেঞ্জ বলেছি। সেই একই রেঞ্জের মধ্যে কোসেক অফ কোসেক ইনভার্স এক্সটা কিন্তু x হবে। একইভাবে সেক ইনভার্স x সমান x হবে এই রেঞ্জের মধ্যে। কট ইনভার্স x সমান x হবে x বিলংস টু r, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যার জন্য। এই জায়গার একটা স্ক্রিনশট তুলে রাখো, এটাও কাজে লাগবে। এবার এগুলো কোন কোন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো জানতে চাইবে বা মনে প্রশ্ন হতে পারে যে সাইন ইনভার্স x সমান x হচ্ছে এই অন্তরালে, তাহলে এই অন্তরালের বাইরে যদি কিছু নেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? এই অন্তরালের যেমন একটু আগে আমি পড়ালাম যে সাইন, যেমন এটা সাইন ইনভার্স x, ওটা ছিল সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা, যখন থিটাটা ছিল -π/2 থেকে +π/2। তো এই যে সূত্রগুলো পড়ালাম একটু আগেই, এই সূত্রগুলো এই ইন্টারভ্যালে থাকলে থিটা হচ্ছে, তা বলে কি থিটাগুলো অন্য কোনো জায়গায় থাকতে পারে না, অন্য কোনো ইন্টারভ্যালে থাকতে পারে না? অবশ্যই পারে। সেক্ষেত্রে সাইন ইনভার্স সাইন থিটার মানটা থিটা হবে না, থিটা না হয় অন্য কিছু হবে। যেমন সাইন ইনভার্স সাইন থিটা এটা সমান হবে π-θ, যখন থিটাটা কোথায় থাকবে না, থিটাটা থাকবে π/2 থেকে 3π/2 এর মধ্যে। এইভাবে বিভিন্ন অন্তরালে থাকার জন্য মানগুলো ভিন্ন ভিন্ন হবে। আমি শুধুমাত্র মুখ্য মানগুলো যে অঞ্চলে আছে সেই মানগুলো নিয়ে আলোচনা করলাম, কারণ এই মানগুলো দিয়ে আমাদের পরবর্তী অঙ্কগুলো হবে। তার মানে এই নয় যে থিটার মান অন্য কিছু হলে এর মান পাওয়া যাবে না, পাওয়া যাবে, অবশ্যই সেটা ভিন্ন হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি এই প্রসঙ্গটা বলে দিলাম, কারণ এরকম অঙ্ক যদি তোমাদেরকে দেয়, যেমন ধরো তোমাদেরকে যদি বলে যে সাইন ইনভার্স
সাইন 10 এর মান নির্ণয় করো। মান মানেই মুখ্য মান। এখন 10 কিন্তু এখানে ডিগ্রি নয়, মাথায় রাখতে হবে 10 শুধু আছে, মাথায় ডিগ্রি নেই। তার মানে 10টা কিন্তু এখানে রেডিয়ানে আছে, অর্থাৎ মাথায় মনে মনে একটা সি কল্পনা করে নিতে পারো, 10 রেডিয়ান। এখন আমাদের এখানে যাবতীয় যা কাজ হচ্ছে, থিটাগুলো সব রেডিয়ানে নিয়েই কাজ হচ্ছে। এখানে যেটা দেয়া থাকবে, মাথায় ডিগ্রি দেওয়া নেই মানে রেডিয়ানে আছে। যদি ডিগ্রি দেওয়া থাকতো তো এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে অঙ্ক করতে হতো। তাহলে 10 রেডিয়ান। এখন আমরা কি জানি, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হবে যখন থিটাটা থাকে কি -π/2 বদ্ধ অন্তরাল +π/2 এ। এখন -π/2 +π/2 কে একটু ভাঙলে দেখতে পাবো পাই মানে কত, 3.14 বা 3.1 যদি ধরি, তাহলে -3.1/2 থেকে +3.1/2, এইটা হচ্ছে অন্তরাল। তার মানে এটা হচ্ছে -1.55 থেকে +1.55, এই অন্তরালের মধ্যে কিন্তু থিটাটা থাকছে। আমি এটাকে ভেঙে দিলাম, বাস্তব সংখ্যায় ভাঙলাম। তাহলে একটা জিনিস দেখো, 10, এই যে 10 এটা রেডিয়ানে আছে, আর এই -1.55 এগুলো কিন্তু প্রত্যেকটা রেডিয়ানে আছে। আমি মানগুলো বার করে বাস্তব সংখ্যায় মানটা লিখলাম। তো 10টা কিন্তু এই রেঞ্জে পড়ছে কি, -1.55 আর +1.55 এর মধ্যে আসছে কি, আসছে না। তাহলে কখনোই আমি সাইন বা সাইন 10 সমান 10 লিখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে থিটাটা বা এই যে 10টা আছে এটাকে এই রেঞ্জে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমি মানটা বের করতে পারবো। এখন একটা জিনিস দেখো, আমরা যদি করি সাইন 3π - 10 কত হবে, সাইন পাই এর মান আমি 3.1 যদি ধরি, তাহলে মোটামুটি এটা হবে 3.1 × 3 মানে হবে 9.3। তাহলে 9.3 - 10 মানে ওই সাইন অফ মোটামুটি 0.7। এখন এই 0.7 এইটাকে যদি থিটা হিসেবে ধরা হয়, তো 0.7টা কিন্তু এই রেঞ্জে চলে আসছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন 3π - 10 মানে কি, সাইন 3π - 10 মানে কিন্তু সাইন 6 × 90 - 10। 6 × 90 মানে 1 2 3 4 5 6, মাইনাস মানে এই ঘরটা, এই ঘরে সাইন পজিটিভ, তাহলে সাইন 10, অর্থাৎ সাইন 3π - 10 এর মান যা, সেটা হচ্ছে সাইন 10, সাইন 10 এর মানও তাই। তাহলে আমি সাইন 10 এর জায়গায় সাইন 3π - 10 বসাতে পারি। তাহলে সাইন ইনভার্স সাইন, এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম, 3π - 10 বসালাম। এবার 3π - 10 কিন্তু এই -π/2 +π/2 রেঞ্জে পড়ে যাচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী আমি এটার সমান লিখে দেবো 3π - 10। কারণ কি, কারণ 3π - 10 এই কোণটা বিলংস টু -π/2 +π/2। কেন, কারণ পুরোটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, ভালো করে খাতায় নোট ডাউন করে নাও। এরকম একটা আসতেই পারে সাইন ইনভার্স সাইন 5, 5টা অবশ্যই কিন্তু এই -1.55 থেকে +1.55 রেডিয়ানের মধ্যে নেই, আর 5 দেওয়া মানেই কিন্তু সবসময় রেডিয়ান, এটা মনে রাখতে হবে। তো এই জাতীয় অঙ্ক আসতে পারে, বুঝিয়ে দিলাম। আর এই জায়গাটায় এই যে 4টা আছে, এই 4টা আমাদের কাজে লাগবে, কোন কোন রেঞ্জের জন্য এটা আসছে, তাই ভালো করে বুঝে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো এরপরে আরও বেশ কিছু ধর্ম নিয়ে আমরা এসেছি, যেখানে প্রথমে হচ্ছে সাইন ইনভার্স -x সমান হচ্ছে -sin ইনভার্স x, যখন x এর রেঞ্জটা আগে যেরকম ছিল বদ্ধ অন্তরাল -1 থেকে +1। ঠিক একইভাবে cos ইনভার্স -x সমান কিন্তু হয়ে যাবে π - cos ইনভার্স x। tan ইনভার্স -x সমান হয় -tan ইনভার্স x সমস্ত x এর জন্য। কোসেক ইনভার্স -x - কোসেক ইনভার্স x, x এর যে রেঞ্জ আমরা আগে পড়েছি সংজ্ঞার অঞ্চলে সেই রেঞ্জই হবে। সেক ইনভার্স -x এটাও কিন্তু কসের মতো π - sec ইনভার্স x, রেঞ্জ একই। cot ইনভার্স -x এটা কিন্তু π - cot ইনভার্স x হয়ে যাবে ফর অল x বিলংস টু r। তো এই যে জিনিসগুলো, এই ছকটা পুরোটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, এই ছকটা কিন্তু পুরোপুরি মাথায় রাখতে হবে, এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের অটোমেটিক্যালি এগুলো মাথায় চলেও আসবে, চিন্তা করার কারণ নেই। 7 নম্বর দেখো, এখানে আরও কিছু ধর্ম আছে। সাইন ইনভার্স 1/x, 1/x থাকে, উল্টে যাওয়ার সাইনকে উল্টালে হয় কোসেক, কোসেক ইনভার্স x হয়ে যাবে। এক্সটা কি, x এর রেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে। কোসেকের রেঞ্জ হচ্ছে যেটা এইটা, সরি এই রেঞ্জে কিন্তু এটা ঘটবে। কোসেক ইনভার্স 1/x সমান সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x এর
এক্স এর রেঞ্জ কি এইটা, এই রেঞ্জের জন্য হবে। তো এই রেঞ্জগুলো একই বলে আমি আর লিখিনি, এখানে নিয়মগুলো খালি দেখে নাও। cos ইনভার্স 1/x সমান হয়ে যাবে sec ইনভার্স x, sec ইনভার্স 1/x সমান হয়ে যাবে cos ইনভার্স x, tan ইনভার্স 1/x সমান হয়ে যাবে cot ইনভার্স x, cot ইনভার্স 1/x cot ইনভার্স 1/x সমান হয়ে যাবে tan ইনভার্স x, অর্থাৎ উল্টে যাচ্ছে, এখানে অনন্যকটাও উল্টে যাচ্ছে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে বেশ কিছু জায়গায়। তো এগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং এগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করতে করতে অবভিয়াসলি মাথায় চলেও আসবে। এবার আমরা একটা উদাহরণ দেখে নেব। দেখো, ধরো বলেছে সাইন কট ইনভার্স এক্স এর মান নির্ণয় করো। মান মানে অবশ্যই মুখ্য মান। এখন মুখ্য মান বা মান যখন বলছে, তার মানে এক্সটা যে রেঞ্জে থাকার সেই রেঞ্জেই থাকবে আমরা ধরে নেব। সবসময় কিন্তু এক্সের রেঞ্জটা পাশে উল্লেখ থাকবে না। তো যখন উল্লেখ থাকবে না, আমি ধরে নেব আমার যে প্রদত্ত রেঞ্জ হয় সেই রেঞ্জেই আছে। এখন দেখো, আমরা জানি সাইন ইনভার্স এক্স এর মান হয় এক্স, যেমন সাইন ইনভার্স এক্স সমান হয় এক্স, কিন্তু সাইন কট ইনভার্স এক্স এর মান কী করে বার করবো? তার জন্য আমাদেরকে করতে হবে যে, ধরো আমি ধরে নেব যে কট ইনভার্স ধরি, কট ইনভার্স এক্স সমান থিটা, তাহলে এক্স সমান হয়ে যাবে কট থিটা। ঠিক আছে, এইবার দেখো আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা এখান থেকে কোসেক থিটা সমান হয়ে যায় √1 প্লাস কট স্কোয়ার থিটা, বা এখান থেকে সাইন থিটা হয়ে যায় 1/√1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন কট থিটার মান কত পেয়েছি? এক্স, তাহলে 1/√1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটার মান। এবার আমাদের ছিল কি, সাইন কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্সকে ধরেছি কত? থিটা, তার মানে এটা দাঁড়াচ্ছে সাইন থিটা। সাইন থিটার মান কত পেয়েছি? 1/√1 প্লাস এক্স স্কোয়ার, মান বেরিয়ে গেল, অর্থাৎ এর মান হচ্ছে 1/√1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে বার করার একটা পদ্ধতি। আর একটা আছে শর্টকাট, এত বড় নয়। শর্টকাটে কীভাবে করবে দেখো, আমাদের অঙ্কটা আছে সাইন কট ইনভার্স এক্স, তো সাইন কট ইনভার্স এক্স, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এরকম সমকোণী একটা ত্রিভুজ আঁকবে, যার ধরে নেবে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। ভূমি বাই লম্ব হয় কটে, কট মানে, তাহলে x/1 এটা আছে, তাহলে এক্সটাকে আমি ভূমি ধরবো, 1টাকে আমি লম্ব ধরবো, ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে লম্ব আর ভূমি 1 আর x পেয়েছি, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে √1 প্লাস এক্স স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে এখানে সাইনের জন্য কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এটা সমান দিয়ে লিখব সাইন ইনভার্স এক্সের জায়গায় 1/√1 প্লাস এক্স স্কোয়ার। সাইন দিয়ে মানটা কিন্তু আমি সহজে বার করলাম, যেটা এখানে এত কাণ্ড করে বার করতে হয়েছিল, এতটা জায়গা লেগেছিল, এইটুকু লাইনের মধ্যে বার করলাম। এবার আমি আগেই বলেছি এক্স যুক্ত পদ আছে মানে ধরেই নিতে হবে এটা রেঞ্জে পড়ে যাচ্ছে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স মানে এটা -1 + 1 এর মধ্যে আছে, -1 + 1 এর মধ্যে আছে, এটা ধরে নিই আমাদেরকে এগোতে হবে। তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু কি না 1/√1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এখানে পেয়েছিলাম সেম। তাহলে এই দুটো পদ্ধতি শিখিয়ে রাখলাম, আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। এরপরে এখনও কিছু ধর্ম আছে, এখনও বেশ কিছু জিনিস জানার আছে। তারপরে বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে সাজেস্টিভলি আমি কোশ্চেন দেবো, যারা এবারে ক্লাস 12-এ উঠলে বর্তমানে তাদের জন্যে, এবং যারা ক্লাস 12-এ পরীক্ষা দেবে 2021 সালে, তাদের উভয়ের জন্যই কিন্তু সাজেশনটা উপযুক্ত। তাই অবশ্যই যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও দ্রুত, কারণ এই ধরনের ক্লাস আগে আরও আসতে চলেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ হলো।